শপিং শেষ করে রাতে বাসায় ফিরে আসে আরবাজ, মীরা আর আনিয়া। মেহেরকে যেতে বলেছিল কিন্তু মেহের ঘরে চুপচাপ বসে আছে, তাই আর কেউ বিরক্ত করেনি। কালকে সাধের অনুষ্ঠান, তাই তো নাজমা বেগম আর শেহনাজ পারভিন মিলে ঘরদোর পরিষ্কার করা সহ আরও রান্নাবান্নার আয়োজন করছেন। আরবাজ ঘরে ঢুকে দেখতে পেল মেহের চুপচাপ বিছানার মাঝখানে বসে আছে, মাথা নিচু করে বারবার নাক টানছে, চোখগুলো ফুলে গেছে। আরবাজ দীর্ঘশ্বাস ছেড়ে এগিয়ে গিয়ে মেহেরের পাশে বসল। মেহের চোখ তুলে তাকালো আরবাজের দিকে। আরবাজের বুকটা কেমন ধক করে উঠল। মেহেরের চোখগুলো লাল হয়ে আছে। আরবাজ শান্ত গলায় বলল, খেয়েছ? মেহের কিছু না বলে চুপ করেই রইল। শেহনাজ পারভিনের বলা সেই কথাগুলো মেহেরের মাথায় এখনো ঘুরছে। আরবাজ আবার বলল, মেহের, খাওনি এখনো? আরবাজের নরম গলা শুনে মেহেরের চোখ আবার ভরে এলো। অতি আদর পেলে যেমন মানুষের চোখ ভরে আসে, ঠিক তেমন কান্নার সময় কেউ এমন প্রশ্ন করলে চোখে তো পানি আসবেই। আরবাজ মেহেরের পিঠে হাত দিল। আরবাজের স্পর্শে মেহের কেঁপে ওঠে। আরবাজ বলতে লাগলো, কান্না তোমাকে মানায় না মেহের। আরবাজের মনে আছে মেহের তার বাবার বাসায় ঠিক কতটা হাসি খুশি থাকে। আরবাজকে কম তো জ্বালায়নি, কিন্তু এ বাসায় আসতেই তার আবারও কান্না শুরু। আরবাজ মেহেরের হাত ধরে টেনে বলল, চলো খেয়ে নেবে। মেহের আরবাজের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, না আমি যাব না। চলো বলছি। না যাব না আমি, আমার কথা শুনতে ভালো লাগে না আরবাজ। আরবাজ মেহেরের হাত টেনেও নিয়ে যেতে পারছে না। মেহের কান্না করছে। আরবাজ শেষমেশ মেহেরকে কোলে তুলে নিল। মেহেরের কান্না থেমে গেল। অবাক হয়ে বলল, কি করছেনটা কি আপনি? চুপ। আরবাজ কোলে নিয়ে রুমের বাইরে যেতে মেহেরের চোখ মুখ লাল হয়ে গেল। বাইরে সবাই টেবিলে বসে আছে। মেহের মিনমিন করে বলছে, প্লিজ নামিয়ে দিন আমাকে। আরবাজ কোনো রকম পাত্তা দিচ্ছে না। টেবিলের সামনে গিয়ে দেখতে পেল সবাই বসে আছে টেবিলে, শুধু আয়েশা আর শরীফ নেই। আয়েশাকে তাড়াতাড়ি ঘুমাতে পাঠিয়ে দিয়েছে নাজমা বেগম, আর তারা সবাই বসে কিসের জন্য লিস্ট করছে। আরবাজকে এভাবে আসতে দেখে সবাই অবাক হয়ে গেল। আনিয়া অবাক হয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, আর মীরা তো মুসকে মুসকে হাসছে। আরবাজ মেহেরকে চেয়ারে বসিয়ে দিতে দিতে বলল, মীরা, মেহেরের জন্য খাবারের প্লেটটা আমি মাত্র রেখে এসেছি, নিয়ে আয় তো। মীরা মাথা নাড়িয়ে চলে গেল। আরবাজ চেয়ার টেনে মেহেরের পাশে বসল। মেহের চুপচাপ মাথা নিচু করে আছে। এই লোকটা তার মান সম্মান খেয়ে দিল। শেহনাজ পারভিন বেশ রাগ নিয়ে বললেন, এসব কি আরবাজ? আরবাজ কোনো রকম কথা না বলে হাত ধুয়ে নিল। মীরা খাবারটা সামনে দিয়ে গিয়ে বসে পড়ল আনিয়ার সাথে। আনিয়াকে ইশারা করে বলল বসতে। আনিয়া বসে পড়ল। আরবাজ ভাত মেখে মেহেরের সামনে ধরল। মেহের বলতে লাগলো, আমি একা খেতে পারবো। হা করো। মেহের একবার শেহনাজ পারভিন আর নাজমা বেগমের দিকে তাকালো। ওনারা লজ্জায় কিছু বলতেও পারছে না। মেহের ঢোক গিলে হা করলো। আরবাজ খাইয়ে দিচ্ছে মেহেরকে। মীরা সেটা ভিডিও করছে আর আনিয়াকে বলছে, হোয়াট ইজ সিন, এগুলো আমরা ফেসবুকে আপলোড দিব। নাজমা বেগম বলতে লাগলেন, আরবাজ, তোর কি লজ্জা টজ্জা সব লোপ পেয়েছে? আর এই মেয়ে, তোমার কি লজ্জা সব লোপ পেয়েছে? আরবাজ নাজমা বেগমের দিয়ে তাকিয়ে বলল, খালুর নাম্বারটা দিন তো খালামণি। কেন? কল দিয়ে জিজ্ঞেস করবো তোমায় কোনোদিন খাইয়ে দিয়েছিল কিনা। আনিয়া আর মীরা হেসে উঠল। নাজমা বেগম দমে গেলেন। শেহনাজ পারভিন বলে উঠলেন, এসব কি বলছিস আরবাজ? লজ্জার মাথা খেয়েছিস? নিজের বউকে খাইয়ে দিতে কোনো অসুবিধা হচ্ছে না বা লজ্জা হচ্ছে না? তোমাদের লজ্জা লাগলে উঠে যেতে পারো। শেহনাজ পারভিন রাগ নিয়ে বললেন, আরবাজ, নিশ্চয়ই মেয়েটাকে কিছু বলেছে তোকে। এই মেয়ে কি বলেছে ওকে আমার নামে? আরবাজের খাওয়ানো শেষ হলো। হাত ধুয়ে মেহেরকে পানি দিয়ে বলল, আর খাবে? মেহের না বোধক মাথা নাড়ালো। তারপর শেহনাজ পারভিনকে বলল, আমি কি বলবো আন্টি? তাহলে এমন করছে কেন ও? জাদু টানা করেছ? আরবাজ উঠে দাঁড়িয়ে বলল, মা, আমি না অন্ধ নই। আর এই মেয়ে কাকে বলছো? ও এই বাড়ির একমাত্র বউ, আমার স্ত্রী, ওর নাম মেহের। দাঁতে দাঁত চেপে নাজমা বেগম অবাক হয়ে বললেন, এতটা বদল? বদল না খালামণি, যেটা সত্যি আমি সেটাই করছি। তোমরা একের পর এক অন্যায় করে যাবে আর আমি সেটা দেখব, এটা তোমরা কিভাবে ভাবলে? শেহনাজ পারভিন কান্নারত গলায় বললেন, তুই তোর মায়ের সাথে এভাবে কথা বলছিস আরবাজ?
তাও এই মেয়েটার জন্য আমার ছেলেটার মাথাটা ওয়াশ করে ফেলেছে গো। আমি বলেছিলাম বাপের বাড়ি যেতে হবে না, নিয়ে গিয়ে মাথাটা খেয়েছে। মেহের কিছু বলতে যেও বলতে পারছে না। তার সামনে আরবাজ শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। মেহেরকে আর কিছু বলতে হলো না। আরবাজ নিজেই প্রতিবাদ করলো, দেখো মা, অন্যায় মানে অন্যায়ই। তুমি ওকে কথা শোনাতে কখনোই ছাড়ো না। কেন মা, তুমি তো এমন ছিলে না। আমি তো মাঝে মাঝে অবাক হই আর ভাবি এসব কথা কে তোমার মাথায় ঢোকালো। এই কথা বলে নাজমা বেগমের দিকে তাকালো আরবাজ। নাজমা বেগম আমতা আমতা করে বললেন, আমার দিকে তাকাচ্ছিস কেন? না, তুমি আবার ভেবো না যে তোমায় বললাম। শেহনাজ পারভিন এবার কাঁদতে কাঁদতে শাহিন খানকে জোরে জোরে ডাকছে, কই গো, দেখে যাও, ঘরে এক কালসাপ নিয়ে আসছো। আমার ছেলেটাকে নিয়ে গিয়ে বশ করে ফেলেছে। এখন আমার ছেলে আমাকে কথা শোনায়। তোমাকে তো বলে লাভ নেই, তুমি তো বশ হয়েই আছো। আরবাজ মেহেরের হাত ধরে ঘরে নিয়ে যেতে যেতে বলল, চলো তো মেহের, এসব ড্রামা আর আমার ভালো লাগছে না মায়ের, বলে চলে যাচ্ছে। আর শেহনাজ পারভিন টেবিলে বসে বসে কাঁদছেন। আরবাজ যেতে যেতে মেহের পিছন থেকে বলল, উনি কাঁদছেন আরবাজ, আপনি এভাবে কেন বললেন? আরবাজ থেমে গেল, পিছনে না ঘুরে বলল, আর মা, কালকে আমি আর মেহের বাসায় থাকছি না। নাজমা বেগম অবাক হয়ে বললেন, কেন? কাল তো অনুষ্ঠান। অবশ্য তুই তো ছেলে মানুষ, আচ্ছা না থাক। আমি ছেলে তার জন্য না খালামণি, যেখানে আমার বউয়ের মর্যাদা নেই সেখানে আমিও থাকবো না, বলে আরবাজ চলে গেল। নাজমা বেগম দাঁড়ানো থেকে চেয়ারে ধপ করে বসে পড়লেন। মীরা আনিয়ার দিকে তাকিয়ে বলল, ভাবি কি জাদু করলো বলো তো, এতটা বদল? আনিয়া মুচকি হাসল, শুধু কিছু বলল না। আরবাজ মেহেরের হাত টেনে বিছানায় বসিয়ে দিল। তারপর দরজা লাগিয়ে মেহেরের সামনে বারবার পায়চারি করতে লাগলো। মেহেরের মনে হলো আরবাজ তার রাগ কন্ট্রোল করছে। মেহের ঢোক গিলে বলল, কি হয়েছে আপনার? আরবাজ মেহেরের দিয়ে কিছু সময় শান্ত চোখে তাকিয়ে রইল। আচমকা মেহেরকে বিছানায় আধা শোয়া ভাবে চেপে ধরে বলল, আমি জানি না আমার কি হয়েছে, আসলে কি জাদু করেছো তুমি? মেহের চোখ বড় বড় করে তাকিয়ে রইল। আচমকা আরবাজের এতগুলো রূপ বেচারি হজমই করতে পারছে না। আরবাজের গভীর নিঃশ্বাস মেহেরের চোখে মুখে আছড়ে পড়ছে। আরবাজের চোখ গেল মেহেরের ওষ্ঠ জোড়ায়। বেচারি কেঁদে কেঁদে চোখ ঠোঁট ফুলিয়ে ফেলেছে। আরবাজের কেমন ঘোর কাজ করলো। মেহের কিছু বলতে নিচ্ছিল, কিন্তু বলার আগে মনে হলো মেহেরের মুখ বন্ধ হয়ে গেল। কি হচ্ছে সেটা বুঝতে মেহেরের 10 সেকেন্ড সময় লাগলো। আর বোঝার সাথে সাথে আরবাজ তার ঠোঁট সরিয়ে নিল। মেহের চোখ বড় বড় করে তাকিয়ে আছে, বুকের ভিতরটা কেমন করছে। আরবাজ তৎক্ষণাৎ সরে গিয়ে বলল, আম সরি, বলে গিয়েও তাড়াতাড়ি করে বিছানার একপাশে গিয়ে শুয়ে পড়ল। অন্যদিকে ফিরে যথাসম্ভব নিজেকে শান্ত করার চেষ্টা করছে। মেহেরের জন্য সে এক্ষুনি কন্ট্রোল হারিয়ে ফেলেছিল। মেহের এখনও বুঝতে পারছে না কি হলো। আরবাজ কি মেহেরকে কিস করলো? লজ্জায় মেহেরের কান গাল গরম হয়ে গেল। ঘাড় ঘুরিয়ে আর আরবাজকে দেখার সাহস হলো না। চুপচাপ বিছানার কোণে শুয়ে কাঁথা দিয়ে এপাশ ওপাশ বিল্ডিং করে ফেলল, মানে কাঁথার ভিতরে চলে গেল। আরবাজ অনুভব করছে মেহেরের অস্তিত্ব। এখনো ঠোঁট জোড়া ভিজে আছে। আরবাজ চোখ বন্ধ করে ফেলল, নিজেকে কোনো রকম শান্ত করলো। মনে পড়ে গেল আজ যে মেহেরের হয়ে কথা বলেছে। মনের মধ্যে ভালো লাগা কাজ করলো। না, সে এতটা খারাপ না। ভাগ্যিস আনিয়া তাকে সবটা বলল, বুঝলো। আরবাজ কিছু সময়ের জন্য অতীতে চলে গেল। আজ যখন তারা শপিংয়ে গেছিল তখন আনিয়া আরবাজকে বলেছিল, দেখো আরবাজ, আজ আমি মেহেরকে দেখলাম কীরকমভাবে অপমান করলো খালামণি। তুমি কিছু বলতে গিয়েও বললে না। কেন বললে না আরবাজ? আন্টি তোমার বড়, তাই বলে কি উনি ভুল করতে পারবেন না? নিঃসন্দেহে ওনার কর্মকাণ্ড ভুল, তোমার উচিত প্রতিবাদ করা। তুমি বললে না। রেস্টুরেন্টে আজ ওই মহিলাটাকে যোগ্য জবাব দিয়েছ, ঠিক তেমন সেই মহিলা ভুল। তোমার মাও কিন্তু ভুল। একটা বাচ্চাই তো সব না। তোমার মায়ের কাজগুলো ভুল। মেহের একা একটা মেয়ে, হয়তো উত্তরে দিতে পারে না, অনেক ওভাররিয়েক্ট করেন খালামণি। তোমার উচিত ওর পাশে থাকা, অন্তত বন্ধু হিসেবে। আমি জানি মায়ের কাজগুলো ভুল, আর আজ আমার সবচেয়ে খারাপ লেগেছিল। আমি সুযোগ খুঁজছিলাম কথাগুলোর জবাব দেওয়ার। সুযোগের অপেক্ষা করো না, পরে দেরি হয়ে যাবে। মেয়েরা বেশি আবেগী, যদি অপমানের চোটে খারাপ কিছু।
আরবাজের বুকটা ধক করে উঠল। কথাগুলো মনোযোগ দিয়ে ভাবতে লাগলো সে। আসলেই সে বড় অন্যায় করে ফেলেছে। প্রথম থেকে মেহেরের পাশে থাকা দরকার ছিল, কিন্তু এই ভুল সে আর করবে না। এবার তার মায়ের ওপর জবাবটা দিতেই হবে। তার মাকে বোঝাতে হবে যে উনি ভুল। আরবাজের ঘরে বেশ বড় বড় দুইটা জানালা, বিছানার পাশে বড় একটা জানালা। এজন্য সকাল হতেই সেই জানালা থেকে অনেক রোদ এসে চোখে মুখে পড়ে। ঠিক তেমনি রোদ এসে মেহেরের চোখে মুখে পড়তেই মেহেরের ঘুম ভেঙে গেল। চোখ খুলে সে নিজেকে আরবাজের বুকের মাঝে আবিষ্কার করল। শীতের চোটে আরবাজ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। মেহের আশেপাশে তাকে বোঝার চেষ্টা করল যে ঠিক কয়টা বাজে। ঘড়ির দিকে চোখ পড়তে অবাক হয়ে গেল মেহের। সকাল 9টা বেজে গেছে। এতক্ষণ যাবতে সে ঘুমাচ্ছিল। মেহের চেষ্টা করলো আরবাজের হাত সরাতে, কিন্তু এত ভারী হাত সে কিছুতেই সরাতে পারছে না। অবশেষে আর না পেরে মেহের ডাক দিল আরবাজকে, আরবাজ উঠুন। আরবাজও শুনল না, নড়বে তো দূর। মেহের আরবাজের হাত ঝাঁকিয়ে বলল, উঠুন না আরবাজ। আরবাজ এবার একটু নড়ে চড়ে উঠল। আরও কয়েকবার ডাক দিতে আরবাজ মেহেরের দিকে ঘুম ঘুম চোখ নিয়ে তাকালো, কিন্তু মেহেরকে এতটা কাছে দেখে আরবাজের ঘুম উবে গেল। তৎক্ষণাৎ মেহেরকে ছেড়ে দিয়ে উঠে বসে বলল, তুমি এখানে? সারা পেয়ে মেহের ঠিকঠাক করে বসলো। তারপর বলল, আমি মানে? কয়টা বাজে? 9টা। আরবাজের চোখ বড় হয়ে গেল। ফোন চেক করতে করতে বলল, ও শিট, আমার অফিসে আছে আজকে একটা। বলতে বলতে আরবাজ বিছানা ছেড়ে নেমে গেল। মেহের উদ্গ্রীব হয়ে বলল, আমাকে আগে বলতে পারতেন, নিজেই তো উঠছে 9টায়। মেহের চুপ হয়ে গেল। আরবাজ ওয়াশরুমে চলে গেল আর মেহের বাইরে থেকে আওয়াজ পাচ্ছে, হয়তো বাইরে বেশ আয়োজন চলছে। আরবাজ বের হতেই মেহের ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। কিন্তু মেহের বের হওয়ার পর আরবাজকে পেল না, শুধু বিছানার উপর একটা প্যাকেট দেখতে পেল। মেহের সেটা হাত দিত না যদি না উপরে তার নাম লেখা থাকতো। প্যাকেটটা খুলে মেহের অবাক হয়ে গেল। কি সুন্দর কলাপাতা রঙের একটা জামদানি আর সাথে মেসিং ব্লাউজ। মেহেরের মনে পড়ে গেল সেম প্যাকেটটা সে সেই দিন আরবাজকে আনতে দেখেছিল। তার মানে এটা মেহেরের জন্যই ছিল। আরবাজের জন্য মেহেরের মনে একটা ভালো লাগা কাজ করলো। সুন্দর করে শাড়িটা পরে আয়নার সামনে এসে দাঁড়ালো। নিজেকে চেনেই যাচ্ছে না। চোখে কাজল পড়তে পড়তে হঠাৎ দরজা খুলে আরবাজ ঢুকলো আর বলতে লাগলো, মেহের তুমি কি? বলতে বলতে আরবাজের কথাটা মুখে আটকে গেল। আশ্চর্য হয়ে তাকিয়ে রইল মেহেরের দিকে। আরবাজকে চুপ হয়ে যেতে দেখে মেহের কাজলটা ড্রেসিং টেবিলে রেখে আরবাজের দিকে তাকিয়ে বলল, কিছু বলবেন? আরবাজ ঢোক গিলল। এক পা করে মেহেরের দিকে এগিয়ে আসতে লাগলো আর বলতে লাগলো, তুমি এটা কেন পড়েছ? মেহের হাসার চেষ্টা করে বলল, আমি কি কিছু ভুল করে ফেলেছি? মানে শাড়িটা কি আমার নয়? আরবাজ মেহেরের খুব কাছে এসে দাঁড়িয়ে গেল। আরবাজের চোখে চোখ রাখার সাহস নেই মেহেরের, তাই চোখ নামিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। হার্টবিট বেড়ে যাচ্ছে ধীরে ধীরে। আরবাজ ধীর গলায় বলল, শাড়িটা তোমার জন্যই ছিল। মেহের চোখ তুলে তাকালো আরবাজের দিকে। আরবাজের এই চোখে আজ মেহেরের জন্য অন্য কিছু দেখতে পারছে মেহের। আরবাজ আবেশিত গলায় বলল, এতটা আকর্ষণ লাগবে জানলে তোমাকে দিতাম না পড়তে। মেহের হাই ভোল্টের ঝটকা খেয়ে বলল, জি? আরবাজের হুঁশ এলো। চোখ সরিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, কি কিছু বলবে নাকি? আপনি তো কি সব বলছেন? আমি কই, কি বললাম আমি? আরবাজ আমতা আমতা করে কথা বলছে। মেহের চোখ ছোট ছোট করে বলল, কিসব বলছেন? আকর্ষণীয় লাগছে। আবার বলছেন কেন পড়লাম? আরে বাবা, আমার জন্য আনছেন, তাহলে পড়লে সমস্যা আছে? আরবাজ না চাইতেও বারবার মেহেরের দিকে চোখ চলে যাচ্ছে। এই মেয়েটার এতগুলো রূপ কেন? আপনি না অফিস যান? বলতে বলতে মেহের আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে লাগলো। আরবাজ ঠিক মেহেরের পেছনে এসে দাঁড়িয়ে গেল। ধীর গলায় বলল, আমি আজ যাচ্ছি না। ওমা, কেন? সেটা তোমাকে বলতে যাবো কেন? মেহের আরবাজের সাথে ঝগড়া করার জন্য এটা ওটা বলছে, কিন্তু আরবাজের কোনো পাত্তাই নেই। সে আয়না দিয়ে মেহেরকে দেখতে ব্যস্ত। এতটা ফিলিং তার কোনোদিনও কারোর জন্য হয়নি যতটা মেহেরের জন্য হচ্ছে। মেহেরের শাড়িটা যেন মেহেরের সৌন্দর্য আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আরবাজকে চুপ করে থাকতে দেখে মেহেরও চুপ হয়ে গেল। আয়না দিয়ে আরবাজকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখতে পেল আর বিড়বিড় করলো, আবারও কেমন করে দেখছে, লজ্জা করে আমার। আরবাজ আর একটু কাছে চলে এলো মেহেরের।
মেহের বলতে লাগলো, কিছু কি বলবেন আপনি মিস্টার আরবাজ? রাগ নিয়ে আরবাজ মেহেরের কাঁধে হাত দিল, তারপর বলে উঠল, আমি তোমাকে কিছু বলতে চাই মেহের। মেহের পিছনে ফিরল, কৌতূহল নিয়ে বলল, কি বলতে চান? আমি তোমাকে। মেহের উদ্গ্রীব হয়ে জানতে চেল, হ্যাঁ বলুন না। আমি তোমাকে। আপনি কি বলবেন? আমি চলে যাব? আমি তোমাকে এটা বলতে চাই যে তোমাকে পেতনির মতো লাগছে। মেহের রাগ নিয়ে তাকালো আরবাজের দিকে, আর আরবাজ হো হো করে হেসে উঠল। মেহের রাগ করে বলে উঠল, থাকুন আপনি, গেলাম আমি। বলে চলে যেতে নিলেই হাতে হাত অনুভব করলো মেহের। কিছু বুঝে ওঠার আগে আরবাজের বুকে এসে পড়ল। চোখ তুলে আরবাজের চোখে চোখ রাখতেই আরবাজ মুচকি হেসে বলল, তোমার শাড়ির উজ্জ্বলতা যেন আলোকে চুপে চুপে হাড় মানায়। প্রতিটি পাতা, প্রতিটা আঁচল যেন এক নতুন গল্প বলে, আর তুমি সেই গল্পের প্রধান চরিত্র। তোমার নরম হাসি, কোমল চলনে এই পৃথিবী যেন এক মুহূর্তের জন্য থেমে যায়। তোমার উপস্থিতি এমন এক অপূর্ব মায়াজালে বাঁধে যে কেউ তাকিয়ে থাকতে বাধ্য। মেহের অবাক হয়ে তাকিয়ে রইল। আরবাজের কথাগুলো শুনে সে বেশ অবাক হলো। মনের মধ্যে ভালো লাগার ঢেউ বয়ে গেল। লজ্জায় গাল দুটো লাল হতে লাগলো। নিম্নস্বরে বলল, বাহ, আপনি এত সুন্দর করে প্রশংসা করেন, জানতাম না তো। আরবাজ বাঁকা হাসলো। মেহেরের চুল সরিয়ে দিতে দিতে বলল, তোমার চুল, সেগুলি যেন জগতের প্রাকৃতিক সৌন্দর্যের অঙ্গীকার। সেগুলি যেন ঝরঝরে রাতের অন্ধকারে ভেসে আসা এক চাঁদের আলো। যখন তুমি হেঁটে চলো, শাড়ির প্রতিটি প্রান্তের সঙ্গে তোমার চুলের ঝাঁকুনি যেন এক অনির্বচনীয় সঙ্গীত তৈরি করে। তোমার চোখের দৃপ্তি আর চুলের মোহনীয়তা শাড়ির সঙ্গে মিলে এক মূর্তির জন্ম দেয়, যা মনকে অমোঘভাবে আকর্ষণ করে। মেহেরের মনটা কেমন করে উঠছে। আরবাজের বলা প্রতিটা লাইন মনের মধ্যে ভালো লাগা সৃষ্টি করছে, আর শুনতে মন চাচ্ছে। মেহের হালকা হেসে বলল, আর আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাসার কি হলো? আর তোমার চোখ দুটি যেন গভীর মহাসমুদ্রের মতো, যেখানে ডুবে যাওয়ার মতো এক অমোঘ আকর্ষণ রয়েছে। তাদের মধ্যে এক অদ্ভুত রহস্য লুকিয়ে থাকে, যেন প্রতিটি দৃষ্টি মূর্ত হয়ে ওঠে, আর আমি তা অনুভব করতে থাকি। তোমার চোখের সেই চাহনি যেন এক নরম ঝর্ণার মতো হৃদয়ের অন্তরস্থল পর্যন্ত প্রবাহিত হয়ে যায়, আর মনে হয় পৃথিবীর সব রং ওই চোখের মধ্যে আবদ্ধ। যখন তোমার চোখ আমার দিকে তাকায়, তখন সময় থেমে যায়, আর আমি শুধু সেই চোখের অন্তরালে হারিয়ে যেতে চাই। ইস, বলে মেহের চোখ বন্ধ করে নিল। আরবাজ ফু দিয়ে মেহেরের মুখের ওপর থেকে পড়ে থাকা চুলগুলো উড়িয়ে দিল, আর মেহের নিজের অজান্তে আরবাজকে জড়িয়ে ধরে বসল। মেহের ঘর থেকে বের হতে না চাইলেও আরবাজ মেহেরের হাত ধরে বের করে নিয়ে এলো। সবাই সোফায় বসেছিল। মেহেরকে দেখে মীরা হা হয়ে গেল আর বলতে লাগলো, একই রূপে ধরা দিলে সখী। আনিয়ে মীরার হাতে সিমটি কেটে বলল, এই আসতে বলো। মেহের আরবাজের পিছনে দাঁড়িয়ে আছে। শেহনাজ পারভিন রাগী গলায় বললেন, তোমাকে না বলেছিলাম আজ না বের হতে? আসলে আন্টি, শেহনাজ পারভিন নিজে বলতে লাগলো, ও হ্যাঁ, এখন তো আমি কিছু বলতেও পারবো না। ছিল এখন বউয়ের আসল ধারা শিখেছে। নাজমা বেগম বলতে লাগলেন, দেখো মেহের, তুমি এসেছো, আমরা কিছু বলবো না, কিন্তু আমার বৌমার থেকে দূরে থাকো। মেহের মাথা নিচু করে ফেলল। আরবাজ বলতে লাগলো, আমরা আজ বাসায় থাকছি না, তাই সব বাজে কথা বলারও মানে হয় না খালামণি। আমার বউ এখানে থাকবেই না, তাহলে তোমার বৌমার কাছে যাবে কিভাবে? মুখ সামলে কথা বলিস আরবাজ। গতকাল তুই আমায় অনেক কথা বলেছিস, বেশি বার বেড়েছিস তাই না রে? এত দেমাক কিসের তোর এই বউ নিয়ে? আগে তো ছিল না, আগে তো তোরও সহ্য হতো না। সহ্য হতো না বিষয়টা এমন না, সহ্য হয়তো তোমার হতো না, কারণ আমি তোমার মেয়েকে বিয়ে না করে ওকে করেছিলাম। আনি এটা শুনে অবাক হয়ে বলল, মানে? হ্যাঁ, খালামণি চেয়েছিল তোকে আমার বউ করতে। হোয়াট ননসেন্স! আমি আরবাজকে বড় ভাইয়ের মতো ভাবি, ছোট থেকে ভালো বন্ধু ভাবি আমরা। নাজমা বেগম ফুঁসে উঠে বললেন, বিয়ে দিতে চেয়েছি তো কি হয়েছে? অন্যায় করেছি আমি আপা? তোর ছেলে কিন্তু আমায় বারবার অপমান করছে। আনিয়া বলতে লাগলো, আমি যে দেশে থাকি ওখানে আমার ফিয়ান্সে আছে। মাকে এখনো জানাইনি, কিন্তু এখন জানাতে বাধ্য হলাম। মানেটা কি আনিয়া? না জানিয়ে তুমি? আমার ব্যক্তি স্বাধীনতা আছে মা, অন্তত এসব বিষয়ে আমার জোর করো না, বলে আনিয়া চলে গেল সেখান থেকে। নাজমা বেগম কাঁদো কাঁদো গলায় বলল, দেখলি আপা,
আমি এজন্যই তাড়াতাড়ি করে বিয়েটা দিতে চেয়েছিলাম। কাঁদিস না, সব দোষ ওই বন্ধাটার। এর জন্য আজ আমার ঘরে অশান্তি। আরবাজ এটা শুনে কিছু বলতে যাবে তার আগে মেহের বলে উঠল, লজ্জা করে না আপনার? শেহনাজ পারভীন অবাক হয়ে গেলেন। রাগী গলায় বললেন, মানে কী সব বলছো? যা বলছি একদম ঠিক বলছি। লজ্জা করে না আপনার? আপনি আপনার এসবের জন্য নিজের ছেলের কাছে ছোট হচ্ছেন। কথায় কথায় আমাকে এসব বন্ধা বলে ডাকেন কেন? কে দিয়েছে আপনাকে এই অধিকার? শেহনাজ পারভীন রাগ নিয়ে চেয়ে আছে। নাজমা বেগম বলতে লাগলো, ও বাবা গো, বোবার মুখে কথা ফুটেছে। তুই কিছু বলবি না আরবাজ? আরবাজ হাত ভাঁজ করে দাঁড়িয়ে রইল। আজ এসে মেহেরকে ফুল সাপোর্ট করবে, হোক তার মা ভুল তো ভুলি। এতে যদি তাকে বউর আসল ধরা শুনতে হয় শুনবে। যদি ন্যূনতম লজ্জাবোধ আপনার থাকতো তাহলে আপনি বারবার আমাকে এসব বলার সাহস পেতেন না আন্টি। ঠিক কতবার আপনাকে আঙ্কেল কত কিছু বলেছে, এমনকি আপনার ছেলে পর্যন্ত এখন আপনার সমস্ত অন্যায়কার সহ্য করতে পারছে না। এমন সময় শাহিন খানও এসে উপস্থিত হলো ড্রয়িং রুমে। শেহনাজ পারভীন তখনও চুপচাপ ভুরু কুঁচকে তাকিয়ে আছে। নাজমা বেগমও কিছু বলছে না। আমি মানছি আমার একটা সমস্যা রয়েছে, কিন্তু তাই বলে আপনারা বারংবার আমাকে এটা নিয়ে ভাবে খোঁচা দিতে পারেন না। আমি শুরু থেকে যাচ্ছি। আন্টি আমাকে এত এত কথা শোনান কেন আন্টি? আগে তো আপনি আমাকে ভীষণ আদর করতেন। আমি আপনার হাজব্যান্ডের বন্ধুর মেয়ে বলে, নাকি আদৌ আমাকে নিজের মেয়ের মতো ভাবতেন বলুন তো? শাহিন খান শেহনাজ পারভীনের দিকে একবার তাকে বললেন, কি হয়েছে আবার? আচ্ছা, ঘরে অশান্তি না করে কি তোমরা থাকতে পারো না? আজ আমার একটু কথা বলতে দিন আঙ্কেল, প্লিজ। দেখুন আন্টি, চুপ করে থাকার মতো মেয়ে আমি না। নিজের ঘরে রাজকন্যার মতো বড় হয়েছি। চাইলে প্রথম দিন থেকে উত্তর দিতে পারতাম। দেইনি দুটো কারণে। এক তো আপনি আমার বড়, আর দ্বিতীয়ত আমার পারিবারিক শিক্ষা আছে। আমার মা আমাকে ফোন করে বলেছিল যেন আমি আপনার সব কথা মুখ বুজে সহ্য করে নেই। ফোন কোথায় পেলে মেহের? আমার একটা বাটন ফোনও আছে, সেটা সবসময় আমি আমার ব্যাগে থাকে। শেহনাজ পারভীন শাহিন খানকে উদ্দেশ্য করে বললেন, তোমার সামনে কত কিছু বলছে, আজ ওর হয়েই কথা বলবে? শাহিন খান কিছু বলার আগে মেহের বলতে লাগলো, আপনি ভুল করছেন আন্টি, আমার সাইড নেওয়ার কারোরই দরকার নেই। আর নাজমা আন্টি, আপনি আমাকে ঠিক যতটা মিডল ক্লাস মনে করেন, আমি কিন্তু ততটা নই। আপনি আমাকে একটু বেশি নিচু মনে করেন। আফসোস, আজ আমি আপনার মতো উচ্ছ্বসিত হতে পারলাম না। পারলে তো নিজের বোনের বাড়িতে মাসের 20 দিন থাকতাম না, তা আবার ছেলের বউ নিয়ে। নাজমা বেগম ফুঁসে উঠে বললেন, তুমি আমাকে এত বড় কথা বললে? দেখলি আপা, তোর বাসায় থাকতেও আমাকে খোটা শুনতে হচ্ছে। আমি কি তোমারটা খাই যে তুমি আমাকে কথা শোনাচ্ছ? সেই হিসেবে তো আমিও বলতে পারি আন্টি, আমিও কিন্তু আপনাদেরটা খাই না, আমার বরের টাকায় চলি। আমার শাশুড়ির কথা না হয় বাদই দিলাম, আপনার কিন্তু কোনো অধিকার নেই আমাকে এত কিছু বলার। তুমি অতিরিক্ত কথা বলছো, আমার বোনকে এত কিছু বলছো আরবাজ। তো এখনও চুপ করে থাকবি? আরবাজকে কিছু বলতে হবে না আন্টি, আমি আপনাকে জাস্ট কিছু কথা বলবো। আজ এমনিতেও সাধের অনুষ্ঠান, আমি সময় নষ্ট করব না, একটু পর মেহমান আসবে। কি বলবে তুমি? কি বলতে বাকি রেখেছ? শেহনাজ পারভীনের এমন কথা শুনে মেহের হালকা হাসলো, দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আন্টি, আপনি সবসময় চেয়েছিলেন ঘরে একটা ভালো বউ আনতে। মূলত ভালো বউ না, এমন বউ যে কিনা আপনাকে নাতি নাতনি দিতে পারবে। দেখো মেয়ে, সব মায়েদেরই এমন ইচ্ছে থাকে, বৌমা আসবে, নাতি নাতনি আসবে। সেটা আমি জানি আন্টি, কিন্তু আমার দিকটা কি কখনো ভেবে দেখেছেন আপনি? কখনো আমার জায়গায় নিজেকে একটু বসিয়ে দেখুন। যদি আপনার সাথে এমন হতো, আর আপনার বিয়ের পর দিন থেকে আপনার শাশুড়ি এমন জড়তাও বাহিরের একজন মহিলা নিয়ে কেমন লাগতো আপনার? নাজমা বেগম এবার ফুঁসে উঠে বললেন, দেখলি আবার আমাকে বাজে কথা বলছে, থাকবই না আমি। কথাগুলো শেহনাজ পারভীনের কর্ণপাত হলো কিনা বোঝা গেল না। মেহের আবার বলতে লাগলো, আল্লাহ না করুক, আজ যদি আপনার মেয়ের সাথে এমন হতো, একটা বাচ্চা কি সব আন্টি, আমি কি কম কাঁদি? আপনি যেমন রেগে আছেন, আমি তেমন কষ্ট পাচ্ছি। একজন মেয়ের জন্য সবচেয়ে সম্মানের হলো মা হওয়া, আর আমি সেই ফিলিংসটাকায় কখনো পাবো না। আমার কি কষ্ট হচ্ছে না? বলতে বলতে মেহের নিচের দিকে তাকিয়ে ফুপিয়ে কেঁদে ফেলল। শেহনাজ পারভীন তখনও চুপ করে রইলেন। মেহের নিজেকে সামলে নিল, তারপর চোখ মুছে বলল, যাজ্ঞে সেসব। আপনারা মনে করেন যে মা হতে পারাটা আমার ব্যর্থতা, কিন্তু আমি তো ইচ্ছে করে নিজের ভাগ্য লিখিনি, উপরওয়ালা আমার ভাগ্য লিখেছেন। লিখেছেন আরবাজের সাথে বিয়ে হওয়ার কথা, লিখেছেন
আমি ঠিক কিভাবে অপমানিত হব সেসব, কিন্তু নিশ্চয়ই কষ্টের পর সুখ। আমি জানি আল্লাহ হয়তো আমার জন্য ভালো কিছু লিখে রেখেছেন। মীরারও চোখে পানি চলে এলো মেহেরের এমন কথা শুনে। মেহের পিছনে দাঁড়িয়ে কাঁধে 2 হাত দিয়ে মীরা বলে উঠল, কেঁদো না ভাবি। মেহের নাক টেনে বলল, যেখানে মায়েরা মেয়ের কষ্ট বোঝে না সেখানে মেয়েরা আর কতক্ষণ টিকবে। আমার জার্নিটা এই অবধি ছিল। আপনারা ভালো থাকবেন আন্টি। আমি চলে যাব নিজের বাসায়, তাও আজই। আপনাদের শুভ কাজের মধ্যে আমি অশুভ হয়ে থাকতে চাই না। আপনারা ভালো থাকুন এটাই চাই, কারণ মেয়ে হয়ে তো মায়ের খারাপ চাইতে পারি না। এসেছিলাম তো বউ হয়েই, মুখে যতই আন্টি বলি ভাবি তো মাই। নাজমা বেগম অবাক হয়ে খুশি হয়ে বললেন, সত্যি তুমি চলে যাবে? জি আন্টি, চলে যাব আমি। মীরা অবাক হয়ে বলল, এসব তুমি কি বলছো ভাবি? চলে যাবে কেন? এবার কিন্তু বেশি হচ্ছে মেহের। শাহিন খানের কথা শুনে মেহের ওনার দিকে এগিয়ে গেল, তারপর বলল, আপনি সবসময় আমাকে নিজের মেয়ের মতো ভেবেছেন। আপনার প্রতি আমি অনেক ঋণী। আপনি চেয়েছিলেন আমি যেন হাজার অপমানের পরেও এখানে টিকে থাকতে পারি, কারণ এটা আমার সংসার। কিন্তু বাবা, যেখানে আমি অপায়া অশুভ, আর সেটা মায়েরা নিজেরাই বলেন মা হয়ে কষ্ট বোঝেন না, সেখানে আমি কি করে থাকবো? তাই বলে তুই চলে যাবি মা? তোকে আমি কত আশা দিয়ে এনেছি, তোর বাবা মায়ের কত আশা যে আমি তোকে আমার বাড়ি রানী করে রাখবো। রানী তো হবই, হয়তো নিজের ঘরে। এটা তো আমার ঘর না। এতদিন ভাবতাম আমি আমার ঘর, কিন্তু আমার না। আমি কি বলবো বুঝতে পারছি না, শুধু চাই তুই যাস না। থেকে কি করব বাবা? সংসার করবি, আর বাস আছে। সংসারটা আর আমার হবে না আঙ্কেল। যেখানে আমার সম্মান নেই সেখানে আমি থাকবো না। আমি এখনই লাগেজ আনছি, গোছানোই ছিল। বলতে বলতে মেহের চলে গেল ঘরের দিকে। শেহনাজ পারভিন চুপ করে বসে রইলেন সোফায়। নাজমা বেগম বলতে লাগলেন, আপা এবার তো আর ভালোই হলো, পথের কাঁটা নিজেই সরে গেল। শেহনাজ পারভিন হাতের ইশারাকে থামিয়ে বললেন, একটু চুপ কর। শাহিন খান বলতে লাগলেন, এত কিছুর পরেও যদি তুমি ঘরের লক্ষ্মী আর অলক্ষ্যের মধ্যে পার্থক্য না করতে পারো শেহনাজ, আমি তাহলে বুঝে নেব এতদিন আমি একটা পাথরের সঙ্গে সংসার করেছি। বলে চলে গেলেন মেহেরের ঘরে। শেহনাজ পারভিন ওনার যাওয়ার দিকে তাকিয়ে রইলেন। আরবাজ তখনও চুপচাপ দাঁড়িয়ে আছে। মীরা আরবাজের পাশে দাঁড়িয়ে বলতে লাগলো, চুপচাপ দাঁড়িয়ে আছিস যে? তোরও তো আনন্দ হওয়ার কথা। মানে? তুই হয়তো মানবতার খাতিরে ভাবির জন্য প্রতিবাদ করেছিস, কিন্তু কখনো কি স্ত্রীর মর্যাদা দিয়েছিস? ছোট ছোটর মতো থাক মীরা। এতটাও ছোট না আমি ভাইয়া। ভাবিকে রোজ কাঁদতে দেখেছি আমি। মেয়েটা তো তোর সংসার করতেই চেয়েছিল। দেখ, বিয়েটা তো হয়েই গেছে, এমনিতেও কোনোদিন তো বিয়ে করতি, তখন কি মানে নিতিস না? তাহলে এই মেয়েটা কি দোষ করেছে? ওর দোষ কি ওই একটাই, মা হতে পারবে না? তাইলে তো তুইও আমার মায়ের মতোই হলি। না জেনে না বুঝে কিছু বলবি না। আমি সবটাই জানি। তুই তোর অহংকারের জন্য নিজের ফিলিংটা প্রকাশ করছিস না। তুই কি ভালোবাসিস না ভাবিকে? আমি ছবি দেখেছি তোর ফোনে। আরবাজ আশ্চর্য হয়ে গেল মীরার কথা শুনে। মীরা হালকা হেসে বলল, ভালো যদি বেশি থাকিস তাহলে বলে দেখ না। দেখ মেয়েটাও তোকে কতটা আপন করে নেয়। যদি তুই একবার ভালোবাসিস ওকে, তাহলে শত লাঞ্ছনার পরেও ও এখানে পড়ে থাকবে। ভাবির মতো মেয়ে হয় না, ও চলে যাবে, তুই আটকাবি না? চলে যেতে চাইলে আমি আটকে কি করব? ও হ্যাঁ, তাই তো। তুই তো আর ভালোবাসিস না, কিন্তু আমি চাই মেহেরাপুর জীবনে ভালোবাসার মানুষ আসুক। আরবাজের ভুরু কুঁচকে গেল। তারপর বলল, তুই ওকে আপু ডাকছিস কেন আবার? ও চলে যাওয়ার পর নিশ্চয়ই কোনো একদিন না একদিন ওর জীবনে ভালো একজন মানুষ আসবে। তা এখন থেকে আপু ডাকার প্র্যাকটিস করছি। ভাবি তো ডাকতে পারবো না। ভালো মানুষ আসবে মানে? ন্যাকা সাজিস না ভাইয়া। ও কি তোর জন্য সারা জীবন বসে থাকবে নাকি? মানেটা কি? ও সংসার করবে না? আই উইশ ওর জীবনে এমন কেউ আসুক যে ওকে মর্যাদা দিবে, সম্মান দিবে, অনেক ভালোবাসবে। মীরার কথা শুনে আরবাজ চুপ হয়ে গেল। মেহের ওর সামনে দিয়ে ব্যাগ নিয়ে চলে গেল। আরবাজ সেভাবেই দাঁড়িয়ে রইল, কিছুই বলল না। তবে মীরার কথাগুলোর মাথায় ঘুরপাক খাচ্ছে। মেহের যাওয়ার আগে দরজায় দাঁড়িয়ে পিছনে ফিরে বলল, আরবাজ। আরবাজ মাথা তুলে তাকালো মেহেরের দিকে। আরবাজ ভাবলো মেহের হয়তো তাকে ভালোবাসে, কিন্তু মেহের বলে উঠল, ভালো থাকবেন, আর কোনোদিন হয়তো দেখা হবে না। আর ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিন। আজ থেকে আপনাকে মুক্ত করে দিলাম। আর কোনোদিন আপনার আমার জন্য কিছু করতে হবে না। সেদিন আমার হয়ে কথা বলার জন্য থ্যাঙ্কস। জানি আপনি আমার সম্মান বাঁচাতে সেদিন এত কিছু করেছিলেন। আর আন্টি,
শেহনাজ পারভিন মুখ তুলে তাকালো মেহেরের দিকে। মেহের চোখ মুছতে মুছতে বলল, হয়তো অনেক কথা বলেছি, অপমান করে ফেলেছি, মাফ করে দিয়েন। আপনার ছেলে আপনারই থাকলো। আসি আঙ্কেল, বাই মীরা। বলে মেহের কাঁদতে কাঁদতে চলে গেল। মীরা আর চোখের পানি ধরে রাখতে পারল না। সবার সামনে দাঁড়িয়ে তার মা আর আরবাজকে উদ্দেশ্য করে বলল, হয়েছে শান্তি, এবার থাকো শান্তিতে। বাবা আমি হোস্টেলে যাচ্ছি, তুমি ব্যবস্থা করো। বলে মীরাও কাঁদতে কাঁদতে চলে গেল। আরবাজ ঠায় দাঁড়িয়ে রইল। আজ তার নিজেকে ভীষণ একা লাগছে। এতটা একা তার কোনো দিন লাগেনি। মনে হচ্ছে এমনটা। বুকের ভিতরটা যেন কষ্টে ফেটে যাচ্ছে। মনে হচ্ছে কেউ ভারী পাথর রেখে দিচ্ছে। মেহের বাইরে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে আকাশের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলো, কি এমন অপরাধ করেছিলাম যে আজ আমায় এদিন দেখতে হচ্ছে? কেন আজ আমি তোমায় এখানে এনে দাঁড় করিয়েছ আমায়? কোথায় যাব আমি? আমি চাই না আমার জন্য আমার মা আর বাবার সম্মানহানি হোক। মেহেরের ভাবনার মাঝেই দুজন মহিলা এসে উপস্থিত হলো সেখানে। আর মেহেরকে উদ্দেশ্য করে একজন বলতে লাগলো, কে তুমি মেয়ে? এখানে এভাবে কাঁদছো কেন? মেহের তৎক্ষণাৎ চোখ মুছে ফেলল। পাশ কাটিয়ে যেতে নিবে এমন সময় একটা মহিলা বলতে লাগলো, এটা তো ওদের বাড়ির বউ মনে হয়। এটা শুনে আরেকজন বলছে, কি বলছো? এদের বাড়ির ছেলের কি বিয়ে হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে গো, আমি শুনেছি। কি বলো? আমরা তো কিছুই শুনলাম না। মেয়েও তো কিছু বলে না। দাঁড়াও আমি জিজ্ঞেস করি, কি গো মেয়ে, কে তুমি গো? আজ এদের বাড়ির বউয়ের নাকি সাধের অনুষ্ঠান। মেহের জোরপূর্বক হেসে বলল, জি। তুমি কে? কি লাগো ওদের? মেহের আমতা আমতা করছে এমন সময় সেই মহিলাদের পিছন থেকে কেউ বলে উঠল, আমার ওয়াইফ ও মেহের খান আলিশা। আরবাজের গলা শুনে মেহের চোখ তুলে তাকালো। আরবাজ দরজায় দাঁড়িয়ে হাঁপাচ্ছে। সে দুজন আন্টি অবাক হয়ে তাকিয়ে রইল। একজন বললেন, আরবাজ তুমি এখানে? তোমার বউ এটা? আরবাজ হেসে এগিয়ে এলো। মেহেরের পাশে দাঁড়িয়ে বলল, জি, আমার একমাত্র বউ। মেহের নিচের দিকে তাকিয়ে রইল। দুজন আন্টি তাদের মুখ চাওয়াচুই করে একজন বলল, কই তোমার মা তো আমাদের জানেনি কিছু। দাও তো পেলাম না, লুকিয়ে বউ তুলে আনলে নাকি? ধরতে পারেন তাই। দেখছেন তো, এত সুন্দর বউ দেখে আমার মা আর নিজেকে ধরে রাখতে পারেননি। তবে সামনেই আমাদের বিয়ে, অনুষ্ঠান করে জমজমাটভাবে। এটা শুনে মেহের আরবাজের দিকে চোখ বড় বড় করে তাকালো। সিমটি কেটে দাঁতে দাঁত চেপে বলল, কিসব বলছেন? আরবাজ পাত্তা না দিয়ে বলল, আপনার ভিতরে যান না, আজই বাবা হয়তো সব অ্যানাউন্সমেন্ট করবে। যান যান। সেই দুইটা আন্টি আবার ফুসুর ফুসুর করতে করতে চলে গেলেন। আসলে আন্টিদের কাজই হলো ফুসুর ফুসুর করা। আরবাজ মেহেরের দিকে তাকে মিষ্টি এসে বলল, আমি জানতাম তুমি এখনও এখানে দাঁড়িয়ে থাকবে। নিশ্চয়ই ভাবছো যে কোথায় যাবে। মেহের অন্যদিকে তাকে বলল, সেটা জেনে আপনি কি করবেন? আমিও তো যাব। বললেই হলো নাকি? আরবাজ রাগী গলায় বলল, আসার সময় কি বললেন? ডিভোর্স পেপার পাঠাতে। হ্যাঁ, মুক্ত করে দেব আপনাকে। আমি মুক্ত হতে চাই না। মানে? মানে হলো আমাদের ডিভোর্স দিয়ে অন্য কাউকে বিয়ে করবে? এটা আমি হতে দেব না। আমার ইচ্ছে, আমি কি করব না করব। আরবাজ মেহেরের কানের কাছে মুখ নিয়ে বলল, আমার সহ্য হবে না। মেহের অবাক হয়ে তাকালো। তারপর কিছু সময় আমতামতা করলো। আচমকা আরবাজের কলার চেপে বলল, অতগুলো মিথ্যে কেন বললে ওনাদের? তুমি রাস্তার মধ্যে এভাবে আমার কলার চেপে ধরছে কেন? বেশ করেছি। আর এটা রাস্তা নয়, বাসার সামনে। কলার ছাড়া বলছি, 100 বার ধরবো। আপনি মিথ্যে বললেন কেন? আমি মিথ্যে বলিনি, ডোন্ট কেয়ার ভাব নিয়ে। আপনি মিথ্যে বলেছেন, মিথ্যুক একটা। কলার ছাড়বে কিনা? ছাড়বো না। বলে আর জোরে চেপে ধরতে আরবাজ মেহেরের কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিল। এবার মেহের দমে গেল। আস্তে আস্তে হাত ঢিলে হয়ে গেল। মেহের চোখ নামে বলল, আপনি রাস্তার মধ্যে এইভাবে আমাকে ধরতে পারেন না। আমি সবই করতে পারি। আর এটা তো রাস্তা না, বাসার সামনে। বলে চোখ টিপল। মেহের গাল ফুলিয়ে বলল, সারুন বলছি আমায়, চলে যাব আমি। ছাড়বো না। কি করবে শুনি? আমি কিন্তু চিৎকার করব। করো। মেহেরের বেশ রাগ হলো। আরবাজ এমন করছে কেন? তার সাথে আলগা পিড়িতে দেখাতে আসছে। মেহের আরবাজকে ছাড়ানোর জন্য মিনমিন গলায় বলল, কে কোথায় আছো? আমি তো শুনতে পারছি না। আপনি মস্করা করতে আসছেন? মোটেও না। আরো জোরে চিল্লাও। সারুন বলছি আমায়। তুমি চিল্লাও দেখি। তোমার গলা শুনে এখানে লোক জড়ো হবে। সেই বিয়েটা আমাদের 7 দিন পরে হতো, সেটা না হয় আজই হবে। 7 দিন পর মানে? আরবাজ আস্তে আস্তে মেহেরকে ছেড়ে দিল, কিন্তু কোমর থেকে হাত সরালো না। মুচকি হেসে বলল, তোমার আর আমার বিয়ে মানেটা কি? হ্যাঁ, আমাদের বিয়ে হবে। তোমাকে আমি তুলে আনবো আবারও, কিন্তু এবার সেটা আলাদাভাবে।
আলাদা রকম করে। বললে হলো নাকি আমি বিয়ে করব না আপনাকে, আপনার এই দজ্জাল মা বলে জিভ কাটল মেহের। আরবাজ মেহের চুল টেনে বলল, আটকে গেলে যে? আপনি আমার চুল টানলেন কেন? যান তো এখান থেকে, চলে যাচ্ছি, যেতে দিন। হ্যাঁ তো যাও, আমি কি আটকেছি নাকি? মেহেরের চোখ ভরে এলো, গলা আটকে এলো, খুব অভিমান হলো আরবাজের ওপর। আপনি সত্যি আটকাবেন না? মেহের দীর্ঘশ্বাস ছাড়ল, পা বাড়িয়ে চলে যেতে লাগলো, কিন্তু মনে হলো পিছনে আরবাজও আসছে। তাকে দেখলো আসলেই তাই, আরবাজ তার পিছনে পিছনে আসছে আর তার আঁচল ধরে কি যেন করছে। মেহের ভুরু কুঁচকে বলল, কি করছেনটা কি আপনি? শুনেছি বরেরা নাকি বউয়ের আঁচলের সাথে বাধা পড়ে। মেহের অবাক হয়ে আরবাজের মুখ পানে চেয়ে রইল। আরবাজ মেহের দিকে করুণভাবে তাকে বলল, আমাকে একটা সুযোগ দেবে মেহের? মেহের অবাক হয়ে তাকিয়ে রইল আরবাজের দিকে। আরবাজ মেহেরের হাত ধরে নিচের দিকে তাকে বলতে লাগলো, আমার একটা সুযোগ দাও না মেহের। আমি জানি না তোমার প্রতি আমার ফিলিংসটা কেমন, আমি জানি না, কিন্তু যখন তুমি চলে যাচ্ছিলে আমার বুকটা কেমন কেঁপে উঠেছিল। মনে হচ্ছিল আমার বুকে কেউ ভারী পাথর রেখে দিয়েছে। তোমার কান্না আমার এখন আর সহ্য হয় না মেহের। প্রতিদিন তোমার সাথে ঘুমাবো অভ্যাস হয়ে গেছে আমার। বিয়েটা যেভাবেই হোক না কেন, ভালোবাসি কি বাসি না জানি না, আমি শুধু এতটুকু জানি যে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না মেহের। আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া? তুমি তো আমাকে দুর্বল করে দিয়েছো, তোমার প্রতি আমাকে ডিপেন্ডেন্ট করে দিয়েছো। মেহেরের চোখ ভরে আসছে কিন্তু কিছু বলছে না। আরবাজ মেহেরের হাত দুইটা নিজের ঠোঁটের উপর চেপে ধরে বলল, আমার শুধু তোমাকে চাই মেহের, বাচ্চা লাগবে না, আমি চাই না কোনো বাচ্চা। তুমি যেমনই হও না কেন আমার তোমাকেই লাগবে। মেহের ঢোক গিলল, আশেপাশে তাকিয়ে দেখল মানুষ তাদের দেখে 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 যাচ্ছে। মেহের নিম্ন স্বরে বলল, রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে। আরবাজ মেহেরের কথাটা পাত্তা দিল না। কিছুক্ষণ সময় নিল, মেহেরের চেহারাটার দিকে তাকিয়ে রইল, তারপর বলে উঠল, এসব ফিলিংস তোমার হয় কিনা আমি জানি না, কিন্তু আমি নিরুপায়। যেখানে আমি 1 মিনিট ওখানে দাঁড়িয়ে থাকতে পারিনি, সেখানে আমি কি করে তোমাকে ছেড়ে থাকবো? কিভাবে সহ্য করব তোমাকে অন্য কারোর সাথে? মেহের মুখ তুলে তাকালো আরবাজের দিকে। আরবাজ অসহায়ভাবে তাকিয়ে আছে মেহেরের দিকে। মেহের ঠান্ডা গলায় বলল, এটা কি আপনার আকর্ষণ, অভ্যাস, নাকি ভালোবাসা? আমি জানি না। হ্যাঁ, যেখানে আপনি আমাকে ভালোবাসেন না সেখানে আমি কিভাবে থাকবো আপনার সাথে? বলে মেহের পিছনের দিকে হাঁটা ধরল। গেটটা পার হতে আরবাজ পিছন থেকে বলে উঠল, এসব ফিলিংসের নাম যদি ভালোবাসা হয় তাহলে আই লাভ ইউ লট মেহের, প্লিজ গিভ মি এ চান্স। আরবাজের বলা কথাটা মেহেরের কানে বাজতে লাগলো। মেহের অবাক হয়ে তাকালো আরবাজের দিকে। আরবাজ করুণ চোখে তাকালো মেহেরের দিকে, তারপর বলল, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আমি কখনো চাইনি এসব সংসারে নিজেকে জড়াতে, এজন্যই তোমার থেকে দূরে থাকতাম। চাইতাম তুমি তোমার মতো থাকো, কিন্তু দিন শেষে যে তুমি আমার প্রয়োজন, আমার ভালোবাসা হয়ে উঠবে আমি ভাবতেও পারিনি। আমি থাকতে পারবো না তোমার সাথে ঝগড়া করা ছাড়া মেহের। আমি আপনাদের বাসায় আর 1 মুহূর্ত থাকতে চাই না। তুমি আমার সাথে থাকবে মেহের, মাই যাই বলুক না কেন আমি তোমার পাশে আছি সব সময়। মেহের আরবাজের মুখ পানে তাকিয়ে রইল, দোটানে পড়ে গেছে সে। আরবাজকে ক্ষমা করে দিয়ে কি আরবাজের সাথে থাকবে, নাকি এই ভালোবাসাকে উপেক্ষা করে সে ফিরে চলে যাবে? কিন্তু তার মা বাবা তো এখন তো আরবাজ ছাড়া কেউ নেই তার। আরবাজ হাত বাড়িয়ে বলল, ভালোবাসি মেহের, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। মেহের তাকিয়ে রইল আরবাজের দিকে। কি করবে সে? আরবাজের সাথে নতুন করে জীবন শুরু করবে নাকি ফিরে যাবে? আরবাজ মেহেরের চুপ থাকা মেনে নিতে না পেরে বলল, চুপ করে আসছো কেন? কি বলবো বুঝতে পারছি না। তুমি ভালোবাসো না আমায়, তাই না? আসলেই তো, আমার মতো মানুষকে কি ভালোবাসা যায়? মেহেরের বলতে ইচ্ছে হলো, হ্যাঁ আমিও ভালোবাসি আপনাকে। আপনার সাথে ঝগড়া করা আমারও অভ্যাসে পরিণত হয়েছে। রোজ রোজ আপনার সাথে ঘুমানো আমার অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু বলার সাহস হলো না। আরবাজ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আচ্ছা বলো না, সমস্যা নেই, কিন্তু প্লিজ আমার ছেড়ে যেও না মেহের। মেহের নিজেকে খুব কষ্ট করে সামলে নিল, আবার গেটের দিকে পা বাড়ালো। এমন সময় আরবাজ দৌড়ে এসে মেহেরকে কোলে তুলে নিল। মেহের ছটফট করতে করতে বলল, আর কি করছেনটা কি আপনি? তোমাকে আমি যেতে দিলে তো যাবে চোখ টিপে, মানেটা কি? নামায়। আরবাজ শুনল না, নিজের মতো হাঁটতে লাগলো। মেহের তাকে খামচি দিচ্ছে, তবু আরবাজের কোনো হেলদোল হচ্ছে না। মেহেরের বেশ রাগ হচ্ছে, আবার কেন যেন ভালো লাগছে। আরবাজের বুকে এসে শান্তি লাগছে। এই শান্তি ছেড়ে আরবাজকে ছেড়ে কি মেহের থাকতে পারবে?